বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 8.3-এর 9-এর নাম্বার প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা এই 9-এর ঘ নাম্বার প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এই 9-এর যে সর্বশেষ অঙ্কটি রয়েছে সেই অঙ্কটা কিন্তু আজকে আমরা দেখব। তার আগে অবশ্যই আমরা প্রতিটি ক্লাসের ন্যায় শুরুতে কিন্তু আমরা আসলে এই অধ্যায়ের যে মূল বেসিক নিয়ে সেই কিন্তু আলোচনা করেছি। আজকেও আমরা সেই বেসিক নিয়ে প্রথমে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4টা চতুর্ভাগ রয়েছে। প্রথম এটা আমরা বলবো এটা প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে যারাই অবস্থান করবে, অর্থাৎ প্রথম চতুর্ভাগে লেখা আছে দেখো অল পজিটিভ, এই প্রথম চতুর্ভাগে যারাই প্রবেশ করবে তারা সবাই কিন্তু ধনাত্মক হবে, তাদের সামনে ধনাত্মক চিহ্ন হবে। এবার দ্বিতীয় চতুর্ভাগটা কিন্তু সাইন এবং কোসেকের নিজস্ব ঘর। এই ঘরে শুধু সাইন আর কোসেক শুধু প্রবেশ করলে ধনাত্মক হবে, অন্যরা প্রবেশ করার সাথে সাথে তাদের সামনে ঋণাত্মক চিহ্ন চলে আসবে। ঠিক তেমনি ট্যান এবং কটের নিজস্ব ঘর হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। এই ঘরে শুধু ট্যান আর কটই শুধু ধনাত্মক হবে, অন্যরা এই ঘরে প্রবেশ করার সাথে সাথে তাদের সামনে ঋণাত্মক চিহ্ন চলে আসবে। এবং চতুর্থ ঘর যেটা সেটা কজ এবং সেকের ঘর। এই ঘরে শুধু কজ এবং সেকই শুধু তাদের নিজস্ব ঘর হওয়ার কারণে তারা শুধু ধনাত্মক হবে, আর অন্যরা এই ঘরে প্রবেশ করার সাথে সাথে তাদের সামনে ঋণাত্মক চিহ্ন চলে আসবে। আরেকটি কথা, আমরা এই চিহ্নগুলো একটু দেখে নিলাম। আরেকটা দেখতে হবে আমাদের পরিবর্তনের বিষয়টা, কখন পরিবর্তন হবে এবং কখন পরিবর্তন হবে না। আমি তোমাদেরকে এখানে একটা জিনিস লিখে দেখাচ্ছি একটু। সাইন, এখানে যদি আমি পাই লিখি, পাই প্লাস আমি যদি পাই ভাগ 3 লিখি বা পাই ভাগ 2 যেটাই লিখি না কেন, আরেক জায়গাতে আমি একটু লিখলাম যে সাইন পাই ভাগ 2 প্লাস বা যেটাই দিই না কেন মাইনাস দিই না কেন একই কথা। এখন এই দুটা ক্ষেত্রে আমরা একটু দেখব। পাই প্লাস আমরা এখানে দেখব, এখানে ধরো একটা মাইনাস দিলাম আরেকটাতে আমি একটু প্লাসই দিলাম। আমরা একটু দেখব আসলে পরিবর্তনের বিষয়টা আসলে দেখব আমরা আসলে। এখন আমরা কখন পরিবর্তন হবে সেটা এখন দেখার জন্য আমরা একটু এখানে দেখি। আসলে এই 90 ডিগ্রি, এখানে পাই ভাগ 2, পাই মানে কত? আমরা পাই মানে কি জানি? পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। পাই মানে 180 ডিগ্রি। তাহলে পাই ভাগ 2, তাহলে পাই ভাগ 2 মানে কত? আসলে 180 ডিগ্রিকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 90 ডিগ্রি। কিন্তু এমনিতেও কিন্তু আমরা জানি যে এখানে যেহেতু দুইটা সরল রেখা পরস্পর একবারে কি করছে, লম্বভাবে ক্রসিং হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এইটুকুতে মধ্যে 90 ডিগ্রি আছে আমরা কিন্তু অবশ্যই জানি। তাহলে এটা লম্ব যদি হয় তাহলে সেই ক্ষেত্রে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রিকে আমরা কি লিখছি? এখানে পাই ভাগ 2 লিখছি। দেখো তার মানে কি? পাই ভাগ 2 মানে 90 ডিগ্রি। এবার এখানে যদি আসি তাহলে আরেকটা 90, তাহলে এই পর্যন্ত যদি আসো তাহলে আরেকটা 90 আসা হলো, তাহলে দুইটা 90 মানে কি? পাই। পাই মানে তো 180 ডিগ্রি, 90 যোগ করলেও কিন্তু 180 ডিগ্রি হয়। তাহলে সেই কারণে কিন্তু আমরা পাই লিখছি, পাই মানে 180 ডিগ্রি। এবার আসি এই পর্যন্ত যদি আসি তাহলে কয়টা 90? আরেকটা 90 গেলাম, তাহলে কত? 90 কীভাবে লিখি আমরা? পাই ভাগ 2, তাহলে 90 লিখলাম। কয়টা 90? এই পর্যন্ত আসলে, এই পর্যন্ত আসলে একটা 90, এই পর্যন্ত আসলে দুইটা, এখানে এই পর্যন্ত আসলে 3টা 90, তাহলে 3, তাহলে 3টা 90 হলো। এবার আসি, তাহলে এই পর্যন্ত যদি আমি যাই তাহলে কয়টা 90 হবে? তাহলে এই পর্যন্ত গেলে আমাদের কিন্তু আসলে 90 হবে হচ্ছে টোটালে ধরতে গেলে 90 হবে হচ্ছে 4টা, আর 4টা 90 মানে 360। আর 360কে আমরা লিখতে পারি পাই মানে 180 ডিগ্রি 2 দ্বারা গুণ করলে 360 ডিগ্রি হয়। তাহলে এই কারণে কিন্তু লেখা হয়েছে। এখন আসি আমরা কখন পরিবর্তন হবে সেটা কিন্তু আলোচনা করার কথা আছে। এখন আসি আমরা কখন পরিবর্তন হবে, অর্থাৎ এই 90 ডিগ্রিকে বলা হচ্ছে বিজোড়। 90 ডিগ্রি বিজোড়, তাহলে এই পাই 180টা জোড়, তাহলে এটা বিজোড়, এটা বিজোড়, আর এটা হচ্ছে জোড়। এই জোরের ক্ষেত্রে পরিবর্তন হয় না, বিজোড়ের ক্ষেত্রে পরিবর্তন হয়। তাহলে বিজোড় হলে পরিবর্তন হবে। তাহলে এটা যদি একটা 90 বিজোড় হয় তাহলে দুইটা 90, এখানে দুইটা 90 জোর হচ্ছে, 3টা 90 বিজোড়, আবার 4টা 90 জোর। তার মানে এখানে একটা জিনিস বোঝানো হচ্ছে যে এক্স অক্ষের ওপরে যদি কেউ অবস্থান করে তাহলে সেই জোর, আবার যদি কেউ ওয়াই অক্ষের ওপর অবস্থান করে তাহলে সেই বিজোড়। আর বিজোড় হলেই পরিবর্তন হবে। এখন বিজোড় হলে কি হবে? তাহলে পরিবর্তন হবে। তাহলে এখন আমরা পরিবর্তনটা কেমন হবে সেটা একটু দেখে নিই। এখন আসি, দেখো আমাদের এখানে লেখা আছে এক্স অক্ষ জোর, ওয়াই অক্ষ বিজোড়। তাহলে আমরা কি জোর এবং বিজোড়ের কাজগুলো, যখন জোর হবে তখন পরিবর্তন হবে না, আর যখন বিজোড় হবে তখন পরিবর্তন হবে। পরিবর্তন কেমন হবে? কেউ যদি ওয়াই অক্ষের ওপর অবস্থান করে তাহলে কিন্তু পরিবর্তন হবে। তাহলে সাইন পরিবর্তন হয়ে কি হবে? কজ হবে।
ট্যান পরিবর্তন হয় কট হবে, সেক পরিবর্তন হয় কোসেক হবে। আমরা কিন্তু পরিবর্তনের ইয়াটা দেখে নিলাম, অর্থাৎ কট যদি থাকে তাহলে সেটা পরিবর্তন হয় সাইন হবে, কট যদি থাকে সেটা পরিবর্তন হয় ট্যান হবে, কোসেক যদি থাকে তাহলে পরিবর্তন হয় সেক হবে। আমরা কিন্তু পরিবর্তনটা দেখে নিলাম। কখন পরিবর্তন হবে? কেউ যদি ওয়াই অক্ষের ওপরে অবস্থান করে, অর্থাৎ বেজোর হলেই পরিবর্তন, আর জোর হলে নট পরিবর্তন, তাহলে কোনো পরিবর্তন হবে না। এখন আসি, দেখো এখানে কি পাই, পাই জোর না বিজোর? পাই হচ্ছে দেখো এক্স অক্ষের উপরে জোর, তাহলে সাইন অপরিবর্তিত থাকবে, সাইন সাইনই থাকবে, সাইন সাইনই থাকবে, তাহলে সাইন অপরিবর্তিত থাকবে। এখন আসো পায়ের থেকে মাইনাস করলে, এখন দ্বিতীয়ত দেখতে হবে পরিবর্তন, তাহলে পরিবর্তন নির্ভর করবে প্রথম কোণের ওপরে, প্রথম যে ভাঙানোর যে প্রথম অংশের ওপরে নির্ভর করবে সাইন পরিবর্তন হবে কি না। দ্বিতীয়টা কি হবে, পায়ের থেকে মাইনাস করলে, পায়ে থেকে 180 ডিগ্রি থেকে বিয়োগ করলে কোন ঘরে যায়? 180 থেকে কমে গেলে কিন্তু এই দ্বিতীয় চতুর্ভাগে, এটা কার ঘর? সাইন এবং কোসেকের ঘর, সাইন এবং কোসেকের ঘরে কিন্তু, তাহলে সাইন এবং কোসেকের ঘরে সাইনের ঘরে সাইন প্রবেশ করিচ্ছে, তাহলে কি হবে? ধনাত্মক হবে, তাহলে ধনাত্মক সামনের চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই। তাহলে কি লিখবে এখন? তাহলে হিসাবের ক্ষেত্রে ডান সাইডে যেটা থাকে সেটা শুধু লিখতে হয় পাই ভাগ 3, এটাই হচ্ছে আমাদের কাজ। এইভাবে কিন্তু ভাঙাতে হবে। এখন আসি এই পাই ভাগ 2 সাইন পরিবর্তন, তাহলে পাই ভাগ 2 90 ডিগ্রি কোন অক্ষের ওপরে? ওয়াই অক্ষের ওপরে, বিজোর, তাহলে বিজোর অক্ষের ওপরে, অর্থাৎ তাহলে ওয়াই অক্ষের ওপরে হলে বিজোর, তাহলে 90 ডিগ্রি মানে বিজোর, তাহলে সাইন পরিবর্তন হবে, পরিবর্তন হয় কি হবে? কজ হবে, লিখলাম কজ। তাহলে প্রথমটা হচ্ছে পাই ভাগ 2 হওয়ার কারণে কিন্তু পরিবর্তন হয়ে গেল, কজ হলো। এখন আসি 90 ডিগ্রির সাথে পাই ভাগ 2 সাথে কিন্তু যোগ করা হচ্ছে, পাই ভাগ 2 সাথে কিছু যোগ করলে 90 ডিগ্রির সাথে কিছু যোগ করলে কিন্তু দ্বিতীয় ঘরে প্রবেশ করে, দ্বিতীয় ঘরটা কিন্তু সাইনের ঘর, তাহলে সাইন সাইনের ঘরে প্রবেশ করছে, এই কারণে কিন্তু ধনাত্মক চিহ্ন হবে, যা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে পাই ভাগ 2 কারণে সাইন পরিবর্তন হলো, কজ হলো, এবং চিহ্নটা দেখতে হচ্ছে যে ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, এটা কিন্তু সাইন, এই কজের কিন্তু হিসাব নয় আসলে সাইন, এটা কিন্তু সাইন কোন ঘরে প্রবেশ করছে? 90 ডিগ্রির সাথে যোগ করার কারণে দ্বিতীয় ঘরে প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে সাইনের ঘর নিজস্ব ঘর সাইন, তাহলে ধনাত্মক হবে, তাহলে সাইন পরিবর্তন হয়ে কজ হলো এবং চিহ্নটা ধনাত্মক হলো, এখন চিহ্ন দেওয়ার দরকার নাই, পাই ভাগ 3 হবে। এখন আসি এখানে যদি এখন আমরা যদি থাকতো কস দিয়ে থাকতো, তাহলে সেই ক্ষেত্রে কি হতো একটু দেখে নিই। একটু কস বা আমরা যদি দেখি কস বা ট্যান দিয়ে দিলাম, আমি একটু ট্যান দিয়ে দিলাম, ট্যান এরকমভাবে যদি থাকে, তাহলে এখন দেখো তো ট্যান পরিবর্তন হবে কি না? পাই ভাগ 2 অবশ্যই পরিবর্তন হবে, কট হবে, লিখলাম কট। এখন দেখতে হবে 90 ডিগ্রির সাথে কিছু যোগ করলে, 90 ডিগ্রি পাই ভাগ 2 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রির সাথে কিছু যোগ করলে কিন্তু অবশ্যই এই যে দ্বিতীয় ঘরে প্রবেশ করে, তাহলে ওর দ্বিতীয় ঘর তো ট্যানের ঘর নয়, তাহলে ওটা কার ঘর? সাইনের ঘর, তাহলে সাইন কী হবে? সামনে অন্যের ঘরে প্রবেশ করছে, ট্যান কার ঘরে? সাইনের ঘরে প্রবেশ করছে, ঋণাত্মক চিহ্ন দিতে হবে, দেওয়ার পরে কী লিখবে? পাই ভাগ 3, এরকমভাবে কিন্তু ভাঙাতে হবে। আমরা কিন্তু দেখে দিয়েছি আর আগের ক্লাসেও। আজকে যাই হোক, এখন আর আমরা এখন কথা না বাড়িয়ে আমরা দেখে নিলাম, এখন আমরা অঙ্কতে যাব। ও নাম্বার অঙ্কে আমাদের অঙ্ক তোলা আছে, এখন আমরা এটাকে ভাঙাবো। এখন আসি দেখি, এই অঙ্কগুলো করার আগে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনগুলোকে দেখবা যে ওপর নিচে ভাঙানো যায় কিনা, অর্থাৎ কাটাকাটি করা যায় কিনা। 17 ভাগ 18 এটা কিন্তু ভাঙানো বা কাটাকাটি হয় না, এটাও কিন্তু কাটাকাটি হয় না, তাহলে কিন্তু তোমাদের প্রথম কাজটা দেখতে হবে যে আসলে কাটাকাটি হবে কিনা, না হলে তারপরে কাজ শুরু। তারপরে আবার দেখবা কোনগুলো মিল, দেখবা নিচে হরগুলোর মিল দেখবা, আসলে হরের মিল দেখতে হবে। তাহলে কোনটার সাথে কোনটার মিল আছে? দেখো এটার সাথে আমার এটার মিল আছে, এটার সাথে এটার মিল আছে, দেখো এখানে পায়ের নিচে 8, এখানেও কিন্তু পায়ের নিচে 8, তাহলে এই দুটোকে আমরা সেম একসাথে লিখি। তাহলে একটু আমরা সাজায় লিখেছি, সাইন স্কোয়ার কত? 17 পাই ভাগ 810, প্লাস এখন আমরা লিখবো কস স্কোয়ার 37 পাই ডিভাইডেড কত? 810, এই দুটোকে একসাথে লিখলাম, প্লাস আবার এই দুটোকে আমরা একসাথে লিখবো, সাইন স্কোয়ার 5 পাই ভাগ কত? 8, প্লাস এখানে কস স্কোয়ার কত? কস স্কোয়ার 3 পাই ভাগ কত? 8। এখন আমরা তাহলে হর মিল করলাম। এখন আসি আমরা ভাঙান শুরু করব। আমরা কিন্তু না সাজায় লেখেও কিন্তু ভাঙাতে পারতাম, কিন্তু আমরা এখন ভাঙাবো। এখন আসি আমরা এখানে সবসময় হয় পাই আকারে ভাঙাবো, না হলে পাই ভাগ 2 আকারে ভাঙাবো। আমরা সবসময় এই পাই অথবা পাই ভাগ 2 আকারে ভাঙাবো। তো যখন আমরা পরিবর্তন করব, সাইনে আমরা পরিবর্তন করতে হবে, তখন আমরা কিন্তু পাই ভাগ 2 আকারে ভাঙাবো। আর যদি পরিবর্তন না করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাই দিয়ে ভাঙাবো। এখন আসি আমরা এইগুলো অঙ্কতে কিভাবে ভাঙাবো। এখন দেখো এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, যেহেতু এর নিচে 18 আছে, পায়ের নিচে কিন্তু 18 আছে, আমরা যদি এটা একটা সাইন স্কোয়ার থিটা, এখানে যদি কস স্কোয়ার থিটা দুটা যদি সমান করতে পারি, তাহলে কিন্তু 1 হয়ে যাবে। এখানেও যেমন আমরা যদি কোণ দুটোকে সেম করতে পারি, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে কি আমরা জানি সাইন স্কোয়ার থিটা মানে যদি আমাদের এখানে যেমন কত আছে পাই ভাগ 18, আরেকটা যদি আমরা লিখি প্লাস
কস স্কোয়ার কি পাই পাই ভাগ 18 আমাদের যদি আনতে পারি, পাই ভাগ 18 যদি আনতে পারি, তাহলে এই দুটো মিলে কিন্তু 1 হবে। তাহলে কোন কিন্তু সেম করতে হবে, কোনগুলোকে সেম পাই ভাগ 18তে নিয়ে আসতে হবে, কারণ এখানে কিন্তু সেম না, একটা 17 একটা কিন্তু 37, তাহলে মিল করে নিতে হবে। তাহলে আসে ভাঙ্গায়। এখন ভাঙ্গানোর ক্ষেত্রে এখন দেখো আমরা এটাকে যদি আমরা ভাঙ্গাই, তাহলে এখন দেখো সাইন স্কোয়ার আছে, এই স্কোয়ারটাকে তোমাকে ব্র্যাকেটের বাইরে দিতে হবে। এখানে একটা জিনিস আমরা আরেকটা জিনিস মাথায় রাখবো, কোনো অঙ্কে যদি স্কোয়ার থাকে তাহলে সেই ক্ষেত্রে কারোর সামনে ঋণাত্মক চিহ্ন হবেই না, কারণ মাইনাসের ওপরে যদি স্কোয়ার করা হয় তাহলে সেই ক্ষেত্রে কি হয়, ধনাত্মক হয়ে যায়। এই কারণে এইগুলো সামনে কখনোই ঋণাত্মক চিহ্ন আসবে না। তাহলে একটা কাজ আমাদের দেখতে হচ্ছে না, খালি দেখবো আমরা পরিবর্তন হবে কিনা, এটা খালি দেখতে হবে। এখন আসি, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিব, আমরা ব্র্যাকেট দিয়ে ভাঙান শুরু করবো। আমরা কিন্তু বলে দিয়েছি কি পায়ের নিচে হরে যা থাকবে সেটাই তোমাদের লিখতে হবে। হরে কত আছে, 18 আছে, লিখলাম 18 পায়ের নিচে। এখন 18 ঘর নামতা পড়তে হবে, কিন্তু 18কে কি হয়, 18কে 18 আমাদের জানো হরে লবে যেটা থাকবে সেই পর্যন্ত আমাদের, দেখো আমি কিন্তু 18কে 18, তার মানে 17-এর আশেপাশে, তাহলে আমাদের উপরে কত আছে 17, তাহলে 18, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে এখানে যদি তুমি একটা পাই লেখো, পাই এক পাই, এক মানেই পাই, এক মানেই পাই, এক পাই, এক পাই মানে কি এক লেখার প্রয়োজন নাই, পাই, তাহলে এখানে পাই লিখলাম, তাহলে 18 পাই হলো। তাহলে কিন্তু আছে 17, তাহলে কি করতে হবে, এখানে পাই লেখার সাথে সাথে 18 পাই হয়ে গেল, 18 দিয়ে ওই পায়ের সাথে গুণ হলো, তাহলে 18 পাই হলো, কিন্তু আছে কত 17 পাই। তাহলে এখানে বিয়োগ দিলি কিন্তু, তাহলে দেখো পাই মাইনাস, তাহলে আমরা কি লিখবো, তাহলে এখানে লিখবো পাই মাইনাস পাই ভাগ 18। আমি একটু ছোট করে লিখেছি কারণ আরও অঙ্কগুলো আছে, আমি একটু চাপাই লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, স্কোয়ার দিয়ে দিব। এবার প্রথমটা ভাঙলাম, তারপরটা দেখো পাই ভাগ 18 হলো, এটাও আমরা করব ভাঙাবো। এবার দেখো প্লাস, আবারও সেকেন্ড ব্র্যাকেট দিব, এবার কসটা লিখবো, ব্র্যাকেটের বাইরে কিন্তু স্কোয়ার দিতে হবে। এখন আসি পাই ভাগ, কিন্তু আমরা বলে দিয়েছি পায়ের নিচে 18 লিখবা এবার। তাহলে এখানে কি 18 ঘর নামাতে পারো, 18 দুখানো কত, 18 দুখানো 36, 2 পাই হিসাব করবা, তাহলে 36 পাই হলো, কিন্তু আছে কত 37, তাহলে এখানে যোগ দিলেই হচ্ছে। কত লিখতে হবে এখানে 2 পাই লিখতে হবে, তারপরে কি দিতে হবে, প্লাস দিতে হবে, দিলাম। তাহলে 18 দুগুণে 36 পাই, 1 পাই 37 পাই মিলে গেছে। দেখো এই যে এই কোণের সাথে এই কোণ কিন্তু মিলে গেছে, পাই ভাগ 18, এখানেও কিন্তু পাই ভাগ 18 সেম হয়ে গেছে। এখন স্কোয়ার দিলাম, এবার আসে প্লাস, এটা দেখবো, এবার একটা করে পর্যায়ক্রমে। এখন আসি আমরা এই দুটার একটাকে ভাঙাবো, আরেকটাকে আমরা সেম করব, অর্থাৎ একটাকে ভাঙাবো না আমরা। তাহলে এটাকে যেহেতু বড়, ওপরে 5 আছে, লবে 5 আছে, আর এটা ধরো লবে 3 আছে, তাহলে এটাকে ভাঙাবো এই 3-র মতো করে। তাহলে কি করতে হবে, তাহলে আমরা ব্র্যাকেট দিব, তারপরে সাইন লিখবো, লেখার পরে আমরা পায়ের নিচে কত 8 লিখবো। আমরা কিন্তু আসলে এটার মতো যেহেতু মিল করব, তাহলে 3 পাই ভাগ কত 8ই লিখবো। দেখো 3 পাই ভাগ 8 লিখলাম। এখন এখানে যদি আমি একও লিখি, পাই যদি লিখি, খালি পাই লিখলে কিন্তু 8 পাই, কিন্তু এখানে আছে কত 5 পাই, তাহলে 8 থেকে এখানে কি করতে হবে 8 পাই, তাহলে বিয়োগ দিলি কিন্তু দেখো এখানে তুমি লসাগু করো, দেখো তাহলে কত হয় 8 লসাগু, তাহলে 8 যায় গুণ হলো 8 পাই, বিয়োগ 8 আর 8 কাটে যায় 3 পাই, তাহলে দেখো 8-এর মধ্যে থেকে 3 পাই বিয়োগ করলে কত 5 পাই, তাহলে এটা ভাঙায় এটা লেখা যাচ্ছে, তাহলে এটা লিখলাম। এখন আসি আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার, আর এটা কিন্তু আমরা ভাঙাবো না, কস স্কোয়ার 3 পাই ভাগ কত 8, এটা সেম রেখে দিলাম। তাহলে আমরা 3টাকে ভাঙালাম। এখন আসি, তাহলে চিহ্ন দেখার পরিবর্তন হয়, পাই কি জোর, পাই প্রথমটা আমাদের দেখতে হবে পরিবর্তন হবে কি না, সেটা নির্ভর করবে প্রথম কোণের ওপরে, প্রথম যে পাইটা আছে পাইটা জোর, পাইটা এক্স অক্ষের ওপরে, আমরা এক্স অক্ষটাকে জোর ধরেছি, তাহলে এক্স অক্ষের ওপর হওয়ার কারণে কি হবে সাইনই থাকবে, তাহলে সাইন স্কোয়ার হবে, লিখলাম সাইন স্কোয়ার, চিহ্ন আর দেখা লাগবে না যেহেতু স্কোয়ার আছে, কি হবে পাই ভাগ 18 হবে। এবার আসি যোগ, এখানে দেখো 2 পাই, এটাও জোর, তাহলে জোর, তাহলে 2 পাইও কিন্তু জোর, আমরা কিন্তু এক্স অক্ষ, পাইটা এক্স অক্ষের ওপরে, 2 পাইটাও কিন্তু এক্স অক্ষের ওপরই, তাহলে দুটাই কি হবে জোর, তাহলে জোর হলে কজই থাকবে, কজ সাথে কি হবে স্কোয়ার হবে, স্কোয়ার এখানে পাই ভাগ 18 লিখলে হবে। এবার আসে প্লাস, যেহেতু আমাদের চিহ্ন দেখার প্রয়োজন নাই, কারণ স্কোয়ার আছে, স্কোয়ারের ক্ষেত্রে চিহ্ন দেখার প্রয়োজন নাই, কে কার ঘরে গেল ওটা দেখার সুযোগ নেই, এমনি মাইনাস আসলেও প্লাস হয়ে যাবে। এখন আসি সাইন, এখানে পাই এটাও জোর, তাহলে সাইনই থাকবে, সাইন স্কোয়ার লেখে 3 পাই ভাগ 8 লিখবা, এখানে কিন্তু কোনো কিছু লেখা লাগে না, এই শেষে যেটা থাকে সেটা শুধু লিখতে হয়। এখানেও প্লাস, এখানে কস স্কোয়ার লিখবা, কস স্কোয়ার কি লিখবা 3 পাই ভাগ, এটা তো আমরা ভাঙাইনি, এটার সাথে এটা মিল, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার সাথে এটার মিল, তাহলে এই কোণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 লিখলাম, প্লাস এই দুটা মিলেও কি হবে 1 হবে, তাহলে 1 1 যোগ করলে কত হয় 2 হয়, তাহলে এটা হচ্ছে আমাদের কি
ওম নাম্বার প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আসলে ধারাবাহিকভাবে উদাহরণের অঙ্কগুলো দেখেছি। এই ভাঙানো সেই ক্ষেত্রে কি ছিল, আলাদা আলাদা ছিল, আর এখানে কিন্তু প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করা আছে। এইগুলোকে ভাঙায় আমাদের অ্যান্সার নিয়ে আসতে হবে। 8 নম্বরে দেখেছি আমরা প্রমাণ করো যে একই অঙ্ক কিন্তু 8 আর 9। তবে এই অধ্যায়ের মধ্যে সবচাইতে জটিল অঙ্ক কিন্তু শিক্ষার্থীরা বলে যে স্যার আসলে এই অঙ্কগুলো সবচাইতে জটিল মনে হয়। তা আসলে কিন্তু আসলে জটিলই। তবে যদি তোমরা ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখে থাকো তাহলে মনে হয় তোমাদের কাছে এই কোণগুলো ভাঙানো কোনো ব্যাপারই না। আমাদের কাছেও ব্যাপার না। তোমরা যখন এই কাজগুলো প্রথম থেকে দেখবে তাহলে তোমাদের কাছেও কিন্তু এই কোণগুলোকে ভাঙানো এবং সমাধান বলো আর মান নির্ণয় ভালো যেভাবে আসুক না কেন তোমরা অনায়াসেই উত্তরগুলো করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 9-এর সর্বশেষ যে অঙ্কটি রয়েছিল সেই অঙ্কটার কিন্তু সমাধান আজকে দেখে নিলাম। এর পরবর্তীতে আমাদের একটা 25 উদাহরণ 25-এর আগের একটা কাজ রয়েছে, ওখানে ওই কাজের সমাধান নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সামনে আবারও উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আসো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে। আর যে যেখান থেকে দেখছো তা তোমরা অবশ্যই কমেন্টে আমাদেরকে দিয়ে দিবে। আর যে কোনো অঙ্কের যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমরা কমেন্ট দেখে সেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।